লিতানি নদীতে পড়ল ইসরায়েলি অহংকার। হিজবুল্লাহ ডাবল ট্যাপ ড্রোন হামলায় কাঁপছে তেল আবিব। দক্ষিণ লেবাননের লিতানি নদী এখন আর কোনো সাধারণ জলধারা নয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য এক মৃত্যু ফাঁদ। হিজবুল্লাহর একের পর এক নিখুঁত ও প্রাণঘাতী হামলায় চূর্ণ বিচূর্ণ তেল আবিবের দম্ভ। মাঠ পর্যায়ে লড়ছে হিজবুল্লাহ, কিন্তু এই রণকৌশলের আসল মাস্টারমাইন্ড কে? আসল নায়ক কিন্তু পর্দার আড়ালে থাকা পারস্যের সিংহ ইরান। তেহরানের দেওয়া অত্যাধুনিক ড্রোন আর নিখুঁত যুদ্ধ কৌশলের সামনে লেবাননের মাটিতে কচু কাটা হচ্ছে নেতানিয়াহুর এলিট ফোর্সের সেনারা। রুটিন মুভমেন্ট ভেবে এগিয়ে যাচ্ছিল ইসরায়েলি কমান্ড টিম দক্ষিণ লেবাননের লিতানি নদীর কাছাকাছি এলাকা। ঘড়িতে তখন বিকেল ঠিক 5টা। 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার স্বয়ং লিড করছিলেন এই ফরওয়ার্ড টিমকে। সাথে ছিল এক ঝাঁক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। কিন্তু তারা জানতো না হিজবুল্লাহর যোদ্ধারা আগে থেকেই পেতে রেখেছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। হঠাৎ এক বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো উপত্যকা। ঘটনাস্থলে খতম ইসরায়েলি 36তম ডিভিশন হেডকোয়ার্টারের কমব্যাট সোলজার মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলেন, বয়স মাত্র 29, বাড়ি হাইফায়। শুধু একজন নিহত হওয়ায় শেষ নয়, বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হলেন 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার কর্নেল পদমর্যাদার এক শীর্ষ কর্মকর্তা। আহত হলেন 556তম ট্রান্সপোর্ট রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আরেক অফিসার। এক আঘাতে ধূলিসাৎ আইডিএফ এর পুরো কমান্ড চেইন। এই ধাক্কা সামলানোর আগেই আইডিএফ এর জন্য নেমে এলো আরও এক দুঃস্বপ্ন। কফর তেপনেট গ্রামের কাছে তখন সকাল 6টা। একটি ইসরায়েলি ট্যাঙ্ক পজিশনকে লক্ষ্য করে ধেয়ে এলো হিজবুল্লাহর একটি এফপিভি কামিকাজে ড্রোন। নিখুঁত নিশানা, বিকট বিস্ফোরণ। স্প্লিন্টারের আঘাতের সাথে সাথে ঝাঁঝরা হয়ে গেল 4 ইসরায়েলি সেনা। এরপর শুরু হলো হিজবুল্লাহর ডাবল ট্যাপ রণকৌশল। আহত সেনাদের উদ্ধার করতে যখনই একটি ইসরায়েলি ইভাকুয়েশন যান বা অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছালো, আকাশ থেকে বাজ পাখির মতো ছেঁকে ধরল হিজবুল্লাহর দ্বিতীয় ড্রোনটি। উদ্ধারকারী গাড়ির উপর সরাসরি আছড়ে পড়ল সেটি। আহতদের বাঁচাতে এসে নিজেই ধ্বংসস্তূপে পরিণত হলো আইডিএফ এর গাড়ি। মারাত্মকভাবে আহত হলেন আরও এক সেনা। রক্তাক্ত 5 সেনাকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হলো ইসরায়েলের হাসপাতালে। একেই বলে রণক্ষেত্রের চূড়ান্ত অপমান। এত কিছুর পরও ইসরায়েল ভাবছে আলোচনা টেবিলে হিজবুল্লাহকে নিরস্ত্র করা যাবে। হিজবুল্লাহ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো শর্তহীন আত্মসমর্পণ নয়। আলোচনার একমাত্র ছাদ হলো পারস্পরিক নিরাপত্তা। নিরস্ত্রীকরণের কোনো প্রস্তাব লেবাননের মাটিতে টিকবে না। ইসরায়েলের জন্য কোনো সেফ জোন বা পরীক্ষামূলক এলাকা রাখা হবে না। কোনো লাল, সবুজ বা হলুদ রেখা মানা হবে না। আমেরিকার ছায়াতলে বসে যে অসম্মানজনক চুক্তি তেল আবিব চাপাতে চায়, তা বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যাখ্যান করেছে প্রতিরোধ যোদ্ধারা। আর এই অদম্য সাহসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইরান শুধু বন্ধু নয়, ইরান এই যুদ্ধের আসল রূপকার। পশ্চিমাদের শত নিষেধাজ্ঞা আর মার্কিন রণতরীর হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে ইরান তার সর্বোচ্চ প্রযুক্তি পৌঁছে দিয়েছে লেবাননের ফ্রন্ট লাইনে। বেইজিং আর মস্কোর সাথে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে ইরান আজ মধ্যপ্রাচ্যের একক চালিকা শক্তি। ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার আধুনিক নজরদারি, ইরানি প্রযুক্তিতে তৈরি এই এফপিভি ড্রোনের ঝাঁকের সামনে আজ সম্পূর্ণ অকেজো। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেইতশেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মোহরা নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল, ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেইতশেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই নিয়ন্ত্রণে থাকে, তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কি ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল? কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে, সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে?
গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরও বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল তাতে বড়সড় চিট ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড় যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরও ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি। সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা যেখানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে। তারা বুঝেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো। চোখে শান্ত কিন্তু ভিতরে প্রচণ্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনায় রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে। দুই ঘন্টা। ট্রাম্প নিজেই বললেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। এই একটি বাক্য বদলে দিয়েছে সব হিসেব। মার্কিন প্রেসিডেন্ট নিজের মুখে স্বীকার করলেন ইরান কতটা শক্তিশালী। আর সেই স্বীকারোক্তির পরদিনই জানা গেল যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে চুক্তি করতে বসেছে। প্রশ্ন একটাই, কে জিতল? 40 দিনের যুদ্ধ, শূন্য সাফল্য। পরিকল্পনা ছিল পরিষ্কার, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করো, ইউরেনিয়াম মজুদ শেষ করো, হুমকি চিরতরে মিটিয়ে দাও। 40 দিন চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে পূর্ণ শক্তিতে, ফল শূন্য। লক্ষ্য পূরণ হয়নি। উল্টো ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। 21টি। এটা পরাজয় নয়, এটা বার্তা। ইউরেনিয়াম, 10টি বোমার কাঁচামাল। IAEA বলছে ইরানের কাছে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। শর্ত একটাই, 60% মাত্রার ইউরেনিয়াম 90% উন্নীত করতে হবে। কতটা সময় লাগবে সেটা করতে? বিশ্লেষকরা বলছেন বেশি নয়। নেতানিয়াহু বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন, তাই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ইউরেনিয়াম ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না, কিন্তু থামতে হলো। ট্রাম্পের মোড়, হঠাৎ সব বদলে গেল। ট্রাম্প বললেন ইরানের সঙ্গে সমঝোতা হবে। 19 জুন জেনেভায় চূড়ান্ত চুক্তি, এবং সঙ্গে যোগ করলেন নেতানিয়াহু একজন কঠিন মানুষ, ইরানের সঙ্গে চুক্তির জন্য ইসরায়েলের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। মার্কিন প্রেসিডেন্টের মুখে এই কথা। ইসরায়েলের জন্য এটা সমর্থন নয়, এটা সতর্কবার্তা। ট্রাম্প ইসরায়েলকে রক্ষা করছেন না, ট্রাম্প আমেরিকার স্বার্থ রক্ষা করছেন। চুক্তিতে কি থাকছে কি থাকছে না। ট্রাম্প জানিয়েছেন নতুন চুক্তি নিশ্চিত করবে ইরান কেবল বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, সামরিক খাতে নয়। শুনতে বড় মনে হচ্ছে, কিন্তু ফাঁকটা কোথায়? ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের মিসাইল তৈরি বন্ধের কোনো শর্ত এই চুক্তিতে নেই বলেই সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হচ্ছে, কিন্তু ক্ষেপণাস্ত্র সেটা বাদ। ইসরায়েল এটা জানে, তাই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বললেন ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে সেজন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। অর্থাৎ ইসরায়েল আমেরিকার চুক্তির বাইরে নিজের পথে হাঁটবে, একা। কিন্তু একা পারবে? ইরানের হাতে কি আছে? শুধু ইউরেনিয়াম নয়, ইরানের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বহর, প্রক্সি নেটওয়ার্ক, হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া এবং হরমুজ ও বাব আল মান্দাব 2 প্রণালীর উপর কৌশলগত নিয়ন্ত্রণ। 40 দিনের যুদ্ধে ইরান ভাঙেনি, বরং পাল্টা আঘাত করেছে। মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে এবং আলোচনা টেবিলে এসেছে নিজের শক্তি। এটাই ইরানের শক্তি। জেনেভার পর কি? 19 জুন চুক্তি হলে মধ্যপ্রাচ্যে সাময়িক স্থিরতা আসতে পারে, কিন্তু মূল প্রশ্ন থেকে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র থাকছে, ইউরেনিয়াম মজুদ থাকছে, প্রক্সি নেটওয়ার্ক থাকছে, শুধু একটা কাগজে সই হবে। ট্রাম্প চুক্তি ব্যর্থ হলে আবার হামলার হুমকি দিয়েছেন,
কিন্তু 40 দিনে যা পারেননি, পরে কিভাবে পারবে? ইরান সেই হিসাবও জানে। 2 ঘন্টা। ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসা এই দুটো শব্দ আসলে পুরো একটা যুদ্ধের সারাংশ। ইসরায়েল লড়েছে, আমেরিকা লড়েছে, 40 দিন আগুন জ্বলেছে। শেষে টেবিলে বসতে হলো ইরানের শর্তে। আমেরিকা হামলা করলো, ইসরায়েল হামলা করলো, গোটা পশ্চিমা দুনিয়া ঝাঁপিয়ে পড়ল। তবুও ইরান দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সংঘাতে দুই পক্ষের লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল প্রভাব বিস্তারের খেলা, মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার লড়াই, এই সাম্রাজ্যের ক্ষমতা প্রদর্শন। আর ইরানের জন্য এটা ছিল টিকে থাকার যুদ্ধ, মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রাম, নিজেদের অস্তিত্ব রক্ষার মহাপরীক্ষা। দুটো আলাদা লক্ষ্য, দুটো আলাদা ফলাফল। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে নতজানু করতে, পারেনি। ইরান চেয়েছিল মাথা উঁচু রেখেছে। বরং আজ ইরান নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক নতুন পরাশক্তি হিসেবে। ইতিহাসের এই মোড়টা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। প্রথম মাস্টার স্ট্রোক, অসম যুদ্ধের কৌশল। ইরান জানত সরাসরি যুদ্ধে টেকা সম্ভব নয়। মার্কিন ইসরায়েল যৌথ শক্তির সামনে প্রচলিত কায়দায় লড়াই করা মানে নিশ্চিত পরাজয়। তাই ইরান বেছে নিল ভিন্ন পথ, অসম যুদ্ধের কৌশল। এই কৌশলের মূল মন্ত্র একটাই, প্রতিপক্ষকে হঠাৎ ধ্বংস করতে হবে না, ধীরে ধীরে দুর্বল করে দিলেই চলে। ফোঁটা ফোঁটা জলে পাথর কাটে। ইরান ঠিক সেই কাজটাই করল। প্রতিটি হামলায় বড় ক্ষতি নয়, কিন্তু প্রতিটি হামলায় একটু একটু করে শত্রুর শক্তি ক্ষয়, একটু একটু করে মনোবল ভাঙা, একটু একটু করে বার্তা পাঠানো, ইরানকে শেষ করা যাবে না। এই কৌশলে ইরান বেশ ভালোভাবেই সফল হয়েছে। দ্বিতীয় মাস্টার স্ট্রোক, মোজাইক প্রতিরক্ষা। ইরানের আরেকটি অসাধারণ কৌশলের নাম মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণত একটি দেশের প্রতিরক্ষা কাঠামো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। মাথায় আঘাত করলে পুরো শরীর অসাড় হয়ে যায়, এটাই শত্রুর কৌশল। ইরান এই ফাঁদে পা দেয়নি। সে তার প্রতিরক্ষা কাঠামো পুরো দেশব্যাপী আলাদা আলাদা ব্লকে ছড়িয়ে দিয়েছে। একটা অংশ আক্রান্ত হলেও বাকি অংশ সক্রিয় থাকে। একটা ব্লক ধ্বংস হলেও অন্য ব্লক প্রতিরোধ বজায় রাখে। পুরো ব্যবস্থাটা যেন একটি জীবন্ত মোজাইক চিত্র। একটি টুকরো সরিয়ে নিলেও বাকি ছবি অক্ষুণ্ণ থাকে। সর্বাধুনিক মার্কিন সমরাষ্ট্র ইরানের কিছু স্থাপনা ধ্বংস করতে পেরেছে, কিন্তু ইরানের মূল মনোবলে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি। তৃতীয় মাস্টার স্ট্রোক, আকাশের নতুন অস্ত্র। ইরান শুধু রক্ষণেই থেমে থাকেনি, আক্রমণেও নেমেছে, এবং সেই আক্রমণ দেখে পুরো বিশ্ব হতবাক। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু আর ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় একের পর এক আঘাত হেনাচ্ছে ইরান। আর এই সক্ষমতা ইরান কিনে আনেনি, বাইরে থেকে পেয়েও আসেনি, সম্পূর্ণ নিজস্ব একাগ্রতায় অর্জন করেছে। চতুর্থ মাস্টার স্ট্রোক, মিত্রের জাল। একা লড়েনি ইরান, আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়েছে এক অদৃশ্য সামরিক জাল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী, ইরাকের মিলিশিয়া বাহিনী, সিরিয়ার রেজিস্ট্যান্স ফোর্স। প্রতিটি মিত্র ভিন্ন মাটিতে লড়ছে, প্রতিটি মিত্র শত্রুর শক্তি ক্ষয় করছে ভিন্ন কায়দায়। আর বাইরের মিত্রের কথা আলাদা করে বলার দরকার নেই। চীন আর রাশিয়া ইরানের পাশে আছে, এটুকু বললেই যথেষ্ট। ইতিহাসের রায়, যুক্তরাষ্ট্র বিজয়ী হয়নি। সর্বশক্তি দিয়েও ইরানকে বাগে আনতে পারেনি মার্কিন ইসরায়েল শক্তি। আর এই ব্যর্থতাই পাল্টে দিয়েছে পুরো ভূ রাজনীতির সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে কালো মেঘ, কিন্তু এবার ঝড়টা যেন অন্যরকম, নিঃশব্দ, অদৃশ্য আর অনেক বেশি হিসেবে। প্রশ্নটা এখন সরাসরি, ইরান কি নতুন সশস্ত্র ফ্রন্ট খুলে এমন এক খেলা শুরু করতে যাচ্ছে যেখানে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই ঘায়েল হয়ে যাবে? তেহরান যেন দাবার বোর্ড সাজিয়ে ফেলেছে, গুটি নড়ছে ধীরে, কিন্তু লক্ষ্য সরাসরি রাজা। ইয়েমেনের হুথিদের একটা সময়ে অনেকেই স্থানীয় বিদ্রোহী ভেবেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে সেই ছোট আগুনই আজ আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি ঠিক সেই পথেই হাঁটছে? নতুন আরেকটি প্রক্সি শক্তি, নতুন এক অদৃশ্য বাহিনী? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেখানে সরাসরি শক্তি প্রদর্শনে বিশ্বাসী, ইরান সেখানে খেলছে দীর্ঘমেয়াদী খেলা। তারা জানে একটি সরাসরি যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই না, বরং অর্থনীতি, কূটনীতি আর জনমতের লড়াইও। তাই তারা বেছে নিয়েছে অন্য রাস্তা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া সরাসরি বলেছেন, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র, নতুন কৌশল। এই তিনটি শব্দই এখন পুরো অঞ্চলের জন্য অ্যালার্ম বেল। কিন্তু এই নতুন বলতে আসলে কি বোঝাচ্ছে তেহরান? প্রথমত, প্রক্সি নেটওয়ার্কের বিস্তার।
ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এমন শক্তির জাল বুনেছে যেগুলো একদিকে স্থানীয়, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের সঙ্গে সংযুক্ত। এটা যেন মাকড়সার জাল। এক প্রান্তে